সালটা ছিল 2011। সেদিন আমার বড় ভাই রায়হান এশার নামাজ পড়ে বাসায় আসেন। একটু পরে তার বন্ধু আসিফ আমাদের বাসায় আসে রায়হানের সাথে গ্রুপ স্টাডি করবে বলে। আসিফ ছিল রায়হানের বেস্ট ফ্রেন্ড। আসিফ আর রায়হান তুলনামূলক সমান ক্যাটাগরির স্টুডেন্ট ছিল। আসিফের বাসাও ছিল আমাদের বাসা থেকে খুবই কাছে। প্রায় 1 ঘন্টা পড়াশোনা করে আসিফ রায়হানকে বিদায় দিয়ে নিজের বাসায় চলে যায়। এরপর রায়হান আবার নিজের মতো করে পড়তে চলে যায় তার রুমে। রায়হান সাধারণত পড়ার সময় দরজা বন্ধ করে পড়ে, কিন্তু দরজা লক করে না। সেদিন রায়হান বরাবরের মতো তার রুমে বসে পড়ছিল। প্রায় 1 ঘন্টার মাঝে রায়হানের রুমে চেয়ার পড়ে যাবার আওয়াজ পেয়ে আমরা তার রুমের দরজায় ধাক্কা দিয়ে খুলে ভেতরে গিয়ে দেখি রায়হান মেঝেতে পড়ে আছে আর ওর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। রায়হানের এই অবস্থা দেখে আমি আর আম্মু রায়হানকে উঠিয়ে বসানোর চেষ্টা করেও ব্যর্থ হই, কারণ রায়হানের শরীর তখন এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে ওর শরীরের কোনো অংশই মুভ করছিল না। আমরা এরপর ওর হাত পা মালিশ করতে থাকি, আর 2-3 মিনিটের মাঝেই ওর মুখ দিয়ে ফেনা পড়া বন্ধ হয়ে যায় আর রায়হান একেবারে নিশ্চুপ হয়ে যায়। আমার আম্মু এরপর রায়হানকে ডাকতে থাকেন ওঠার জন্য। রায়হান, এই রায়হান, ওঠ, কি হয়েছে তোর? রায়হানের কোনো সাড়া না পেয়ে আমার আম্মু আমাকে বলেন যেন আব্বুকে ফোন করে বাসায় আসতে বলি। এরপর আমি উঠতে গেলে রায়হান তার 2 হাত দিয়ে আমার ও আম্মুর হাত চেপে ধরে চোখ খোলে। আমাদের দিকে তাকিয়ে সে উঠে বসে আর 2 জনের হাত ছেড়ে সে আমাদের চুল ধরে, আমাদের কানের কাছে মুখ নিয়ে আসে এবং খুব বাজে আর কর্কশ গলায় ফিসফিস করে বলতে থাকে যে প্রতি 10 বছরে একবার উঠি, যার শরীরে উঠি তার পা থেকে মাথা পর্যন্ত খাই। এই কথা বলে রায়হান মেঝে থেকে উঠে বিছানায় গিয়ে চাদর দিয়ে শুয়ে পড়ে। এই ঘটনার আগা মাথা কিছুই বুঝতে না পেরে আমি আর আমার আম্মু রুম থেকে বের হয়ে যাই। কিছুক্ষণ পর রাতের খাবারের জন্য আম্মু আমাকে রায়হানকে ডাকতে লাগলেন। আমি খেতে চলে এলেও রায়হান তার রুম থেকে বের হয় না। আমি রায়হানের রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। আমার কথা যেন রায়হানের কানেই পৌঁছাচ্ছিল না। এরপর আমি রায়হানের পিঠে হাত দিয়ে ওকে ডাক দিতেই ও এক ঝটকায় আমার হাত ধরে ফেলে, আমাকে তার বিছানায় বসিয়ে ফেলে। এরপর সে আমার মাথার চুল ধরে আমার কান তার মুখের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে, শোনো, এখানে বসবে না, আমি কিন্তু, বলে সে জীবন নেয়ার আরো অনেক কিছু কথা বলে। আমি ডায়লগগুলো পড়তে আমি খুবই আনকমফোর্টেবল, যার জন্য আমি ডায়লগ পড়তে চাই না আসলে। এরপর তিনি বলছেন যে আমি ভয়ে আমার হাত রায়হানের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে রায়হানের রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে সব বলি। আমার কথা শুনে আম্মু রাগ করে হাতে বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ু নিয়ে রায়হানের রুমে চলে যায়। আমিও আম্মুর পেছন পেছন রায়হানের রুমে চলে যাই। আম্মু যেই রায়হানকে কিছু বলতে যাবেন তখনই রায়হান আম্মুর চুল ধরে আম্মুর কানে কানে কি যেন বলছিল। কি বলছিল শুনতে যাব তখনই দেখলাম আম্মু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আম্মু পড়ে গেলে রায়হান বাজেভাবে উচ্চস্বরে হাহা করে হেসে উঠতে থাকে আর আমার দিকে তাকিয়ে আরও কিছু কথা বলে এবং সে তার দিকে ইশারায় ডাকে আমাকে। এরপর আমি রায়হানের সামনে গিয়ে ওর হাত ঝাঁকি দিয়ে ওকে বলি, কি হয়েছে তোর, এমন করছিস কেন? আম্মুকে কি বললি? কি হয়েছে আম্মুর? এই কথা শুনে রায়হান আমার হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আবার। এরপর আম্মুর মুখে পানি দেই আর অনেক কষ্টে আম্মুর জ্ঞান ফেরাই। আম্মুর জ্ঞান ফিরলে আমি আম্মুকে জিজ্ঞেস করি যে উনি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু উত্তরে আম্মু আমাকে যা বললেন তার কোনো লজিক আমি খুঁজে পেলাম না। আম্মু বললেন যে ওনার কিছুই মনে নেই, শেষ ওনার যা মনে ছিল তা হচ্ছে রায়হানের রুমে যাওয়া। সেদিন রাতে আমরা আর খাওয়া দাওয়া করিনি, আব্বুর অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পর আব্বু কাজ শেষ করে বাসায় আসে। বলে রাখা ভালো, আমার আব্বুর শহরে একটা মার্কেটে কাপড়ের দোকানের ব্যবসা করতেন, এই জন্য ওনার বাসায় আসতে প্রায় 11টা বেজে যেত, মাঝে মাঝে 12টা 1টাও বাজত ওনার। সেদিন আব্বু বাসায় আসার পর আমিও আম্মু রায়হানের বিষয়টা বলি। আব্বু রেগে গিয়ে রায়হানকে মারবেন বলে ওর রুমে যেতে চাইলে আম্মু বলেন, থাক, বাদ দাও, আজ অনেক রাত হয়েছে, রায়হান ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। আম্মুর কথা শুনে আব্বু সেদিন রাতে আর কিছু বলেন না রায়হানকে। সেদিনের মতো আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রায়হান স্বাভাবিকভাবেই ঘরে ঘোরাফেরা করতে থাকে। বিকেলবেলা আসিফ ভাইয়ের বাসায় গ্রুপ স্টাডি করতে যাবে বলে রায়হান বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় মাগরিবের পর রায়হান বাসায় ফিরে আসে।
বাসায় ফিরে এসে সে নিজের রুমে চলে যায়। আম্মু রায়হানকে নাস্তা খেতে ডাকলে রায়হান রুম থেকে দৌড়ে এসে রান্নাঘরে চলে যায়, আর রান্নাঘরে রাখা তরকারি আর ভাত সে একাই খেয়ে ফেলে। এই দেখে আম্মু আর আমি খুব অবাক হয়ে যাই, আর রায়হানকে জিজ্ঞেস করি যে সে কেন এমন করছে গতকাল থেকে। উত্তরে রায়হান ভারী গলায় বলে যে তাকে কেন ডাকা হয়েছে, তার অনেক দিনের ক্ষুধা নাকি তার জমে আছে এবং সে সবকিছু নাকি লণ্ডভণ্ড করে দেবে। রায়হানের মুখে এই সমস্ত কথা শুনে ওর অঙ্গভঙ্গি দেখে আমি আর আম্মু অনেকটাই ভয় পেয়ে যাই। এরপর রায়হান তার নিজের রুমে চলে গেলে আম্মু বলেন, রেহানা একবার আসিফকে ডেকে নিয়ে আসো তো, ওর সাথে কথা বলি। এরপর আমি আসিফকে ডেকে নিয়ে আসি বাসায়। আম্মু আসিফকে জিজ্ঞেস করেন রায়হানের কোনো অস্বাভাবিক আচরণ তার চোখে পড়েছে কিনা। আসিফ একটু মুচকি হেসে বলে, কি বলছেন আন্টি, ও তো একেবারে নর্মাল, কি হয়েছে? আম্মু আসিফকে কিছু বলেন না। আসিফ এরপর নাস্তা করে বাসায় চলে যায়। সেদিনের পর থেকে রায়হান নামাজ পড়া ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজও তাকে দিয়ে পড়ানো যেত না। অনেক বলার পরেও সে নামাজ পড়তো না। আমিও আম্মু এই সব কিছুই আব্বুকে জানাইনি, যতক্ষণ না পর্যন্ত সমস্যাগুলো হাতের বাইরে চলে যায়। সেদিনের পর থেকে আমাদের পরিবারের জীবন কিভাবে যেন বদলে যায়। বলছি, সেদিনের পর থেকে রায়হানের সাথে কেউ কথা বলতে পারতো না। খাবার খাওয়ার সময় সে সবার জন্য রান্না করা খাবার একাই খেয়ে ফেলত। দিনের বেলা ডাইনিং রুমে ফ্রিজে রাখা মাছ মাংসের পোটলা পড়ে থাকতে দেখা যেত, যার কারণ বা ওগুলো ওখানে কিভাবে এলো তার উত্তর কারো জানা ছিল না। এর মাঝে রায়হান কোচিং করতে বাইরে গেলে কোচিংয়ে সে কখনোই যেত না, যা আমরা জানতে পারি কোচিং থেকে আসা ফোনের মাধ্যমে। আমরা ভাবতে থাকি যে রায়হান যদি কোচিংয়ে না যায় তাহলে সে কোথায় যায়। আমি আর আম্মু ভাবি রায়হান হয়তোবা কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই সে কোচিং ফাঁকি দিচ্ছে। একদিন রায়হান কোচিং করতে বের হলে আমি আর আম্মু লুকিয়ে রায়হানের পিছু নেই, আর দেখি যে রায়হান কোচিং সেন্টারের কাছের মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর মসজিদ থেকে একজন হুজুর বেরিয়ে আসেন। হুজুরকে দেখে বয়স বেশি মনে হলো না। আমরা দেখলাম হুজুরের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে রায়হান খেলো, আর একটা তাবিজ নিয়ে নিজের ব্যাগে সে ঢুকিয়ে রাখলো। এরপর সে আর হুজুর দুজন মিলে মসজিদের কোয়ার্টারের কাছে একটি বাসায় ঢুকে যায়। আমিও আম্মু চিন্তায় পড়ে যাই আর ভাবতে থাকি যে কেন রায়হান হুজুরের সাথে দেখা করছে আর কেনই বা এই বাসায় ঢুকে গেল। এরপর আমরাও সেই বাসায় গিয়ে দরজায় নক করি এবং হুজুর দরজা খুললেন, আমাদের সালাম দিলেন, বললেন আপনারা কেমন আছেন, রায়হানের জন্য এসেছেন, ও ভেতরে পড়ছে। ওনার মুখে এই কথা শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি আমাদের কিভাবে চেনেন? উত্তরে তিনি হেসে বলেন, ভয় পাচ্ছেন? ভয়ের কারণ নেই আব্বা, রায়হান ভাই আমাকে আপনাদের সবার ছবি দেখিয়েছে, ও আসলে একটু সমস্যায় আছে বলল, তাই আমার কাছে এসেছে। এখানে শান্তিতে পড়াশোনা করে আর টুকটাক পানি পড়া নিয়ে যায়। হুজুরের কথা শেষ হলে আমিও আম্মু ভেতরে গিয়ে দেখি রায়হান আসলেই পড়াশোনা করছে। এরপর আমি আর আম্মু রায়হানকে কিছু না বলেই চলে আসি। সন্ধ্যার দিকে রায়হান বাসায় ফিরলে ওকে আমরা জিজ্ঞেস করি ও কেন হুজুরের কাছে গিয়ে পড়াশোনা করে। উত্তরে রায়হান আমাদের ওর সাথে যা যা হচ্ছে সবকিছু খুলে বলে, যা শুনে আমাদের বাকশক্তি লোপ পেয়ে যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনার মাঝে থামানোর জন্য আমি সাবিত আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মাঝপথে থামার কারণ হচ্ছে যে রেহানা আপু আমাকে রায়হান ভাইয়ের ঘটনাগুলো নিজের ভাষায় বলেছিলেন, যা বুঝতে আমার মোটামুটি ভালোই সমস্যা হবার ফলে আমি আপুর সাথে ডিসকাস করে রায়হান ভাইয়ের ঘটনাটি আপুর মাধ্যমে রায়হান ভাইয়ের ভাষায় আবার শুনতে চাইলে আপু আমাকে রায়হান ভাইয়ের ভাষায় রায়হান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেন। আমি রায়হান ভাইয়ের ভাষাতেই পরের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বলছেন রায়হান ভাই, এইচএসসি রেজাল্টের পর থেকেই আমার সাথে কিছু আজব ঘটনা ঘটছে, যার ব্যাখ্যা আমার জানা নেই। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো যে আমি সেদিন কেন এমন করলাম, আজ কেন এমন করছি, সব খাবার কেন একা খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না, আমার কিছুই মনে থাকে না। মনে হয় যেন আমার জীবন থেকে সেই সময়গুলো হারিয়ে গেছে। পড়ায় একদম মন দিতে পারছিলাম না আমি, না কোচিংয়ে গিয়ে ভালো করতে পারছিলাম, না বাসায় পড়তে পারছিলাম। এদিকে সামনে পরীক্ষা। আসিফের সাথে পড়তে গেলেও পড়া হয় না। আসিফ আমাকে তার সাথে পড়তে বারণ করে দিয়েছিল। এই যে এত কিছু আমার সাথে হচ্ছে সেগুলো শুরু কবে থেকে জানো? আমি বলছি শোনো। ডেট আর বার আমার মনে নেই। সেদিন কোচিং থেকে ফেরার পথে রাস্তায় এক ভিক্ষুকের সাথে আমার দেখা হয়। সে আমার কাছে ভিক্ষা চাইতেই আমি তাকে 5 টাকার একটি পয়সা দিলে সে বলে, বাবারে টাকা লাগবে না, তুই আমাকে একটা মুরগি আর কিছু চাল কিনে দে, আমার বাসায় আমার ছেলে মেয়ে
মাংস খেতে চেয়েছে। ওরা অনেক দিন মাংস খায় না, তুই কিনে দিলে বউ ছেলে মেয়ে নিয়ে একটু মাংস খেতাম। চিন্তা করিস না বাবা, দিবি যত তার থেকে বেশি আল্লাহ ফেরত দেবে, দিবি। এই কথা শুনে আমার মনে সেই ভিক্ষুকের জন্য অনেক মায়া হলো। আমি আমার কাছে থাকা বই আর কোচিংয়ের শিট নেয়ার টাকা দিয়ে ওনাকে বাজার থেকে 1 কেজি চাল আর 1 কেজির একটু বেশি ওজনের একটা ব্রয়লার মুরগি কিনে দেই। সেই জিনিসগুলো হাতে পেয়ে ভিক্ষুক খুশি হয়ে তার ঝোলা থেকে ছোট একটি আয়না বের করে আমাকে দেয়। আমি নিতে না চাইলে সে আমাকে বলে, নে বাবা, এটা রাখ, তোর কাজে রাখবে। এরপর ভিক্ষুকের জোড়াজুড়িতে আমি ভাবি, ধুর, একটা আয়নাই তো, কি আর হবে নিলে। এই ভেবে আমি ব্যাগে আয়না ঢুকিয়ে ফেলি। সেদিন রাতের বেলা আমি আমার রুমের জানালায় ঠক ঠক নক করার আওয়াজ শুনতে পাই। শুরুতে মনের ভুল ভেবে আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে জানালায় আবারও ঠক ঠক শব্দ। এবার আমি অনেক ভয় পেয়ে যাই আর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আম্মু, মনে করো এখন অনেক রাত, তুমি একা রুমে আছো। এই রাতের বেলা এখন তোমার রুমের জানালায় ঠক ঠক করে নক করার আওয়াজ পাচ্ছ, কি করবে তুমি? ভয় পাবে জানি। রেহানা, তুই বল, ভয় পাবি না? আমিও তেমনি ভয় পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে নক করার আওয়াজটা বাড়তে লাগলো আর এবার প্রতিটা জানালায় একই সাথে নক হতে লাগলো। আমি এবার ভয়ে তোমাদের ডাকবো বলে বিছানা থেকে উঠে যাই, আর তখনই টেবিল থেকে কিছু একটা পড়ে ভেঙে যাবার শব্দে আমার বুক কেঁপে ওঠে। আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি ভিক্ষুকের দেয়া সেই আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে গেছে। আমি আয়নাটা তুলতে গেলে আমার হাতে কাচের টুকরো লেগে যায় আর আমার হাত কেটে যায়। এরপর আমার রুমের দরজার বাইরে আম্মু তুমি চলে এসে আমাকে ডাক দিলে। আমি দরজা খুলে কাউকে দেখতে পাই না। আমি উন্মাদের মতো হয়ে যাচ্ছিলাম বলে মনে হতে লাগলো আমার। এরপর আমি কি ভেবে যেন রুমের জানালা খুলে কুর্নিশ করে কাউকে অভ্যর্থনা জানালাম। প্রচণ্ড গরম লাগছিল রুমে আমার। এই গরমের মাঝে খুব হিম শীতল ঠান্ডা এক বাতাস আমার শরীর আর কলিজা জুড়িয়ে ভেতরে আসলো। আমার খুব ভালো লাগছিল বাতাসটা গায়ে লাগাতে। এরপর আমি ঘুমিয়েছি না কি করেছি আমার মনে নেই। এর পরের দিন আসিফ বিকেলে গ্রুপ স্টাডি করার জন্য আমার কাছে এসে আমাকে বলে, কিরে, তোর চোখ লাল কেন? গতরাত ঘুম হয়নি? আসিফের এই কথা শুনে আমি ওকে বলি, কিরে, তুই কিভাবে জানলি যে আমার ঘুম হয়নি রাতে? আসিফ রাঙাত্মক সুরে আমাকে বলল, কিরে ভাই, কমন সেন্স কি বাজারে বিক্রি করে এসেছিস? তোর চোখ লাল তাই ভাবলাম ঘুম হয়নি। এই বলে আসিফ বিষয়টা এড়িয়ে যায়। সেদিন রাত থেকে আমার সাথে নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর জন্য শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার মনে হয় জানালার বাইরে কেউ একজন আমাকে ডাকছে। খুব ক্ষীণ আর ফিস ফিস করে কেউ আমাকে বলছে, রায়হান, রায়হান। এরপরে কেউ একজন বলে যে ভিক্ষুকে যে আমি সাহায্য করেছিলাম সে এখন সাহায্য নিতে এসেছে, সামনে নাকি পরীক্ষা, সে আমাকে সাহায্য করবে। এসব আমি বলি যে তুমি কে, চলে যাও, প্লিজ চলে যাও। এরপর মনে হলো আওয়াজটা আমার কানের কাছে এসে বলছে যে আমি যদি বাঁচতে চাই তাহলে তার কথা শুনতে, না হলে আমাকে মরতে হবে, আর কাউকে এই কথা জানালেও নিশ্চিত মৃত্যু। এই কথা শুনে আমি ভয় পেয়ে দরজা খুলে তোমাদের ডাকতে গেলে দেখি যে দরজা খুলছে না। অগত্যা ভয়ে আর জানের মায়ায় পরে আমাকে জানালা খুলতে হয়। জানালা খুলতেই সেই শীতল বাতাস আবার আমার গায়ে এসে লাগে আর আমার কিছু মনে থাকে না। এর পর দিন এশার নামাজের পর ইমাম সাহেবের সাথে কথা বলে এই বিষয়ে উনি আমাকে বলেন, রায়হান, তুমি যে আয়নাটা নিয়েছিলে সেটা নেওয়া ছিল তোমার চরম মাত্রার ভুল। ওটা এখন কোথায়? আমি হুজুরকে বলি। হুজুর সেটা ভেঙে গেছে আর আমি সেটা ফেলে দিয়েছি। হুজুর আমাকে এরপর বলেন, দেখো, আমি তো এসব কিছু করি না আর এই লাইনে পড়িও নি। আমাদের মুয়াজ্জিন সাহেব এই সমস্যাগুলো নিয়ে কাজ করেন। উনি এই মাদ্রাসারই ছাত্র ছিলেন, ওনার কাছে যাও। উনি এখানে মুয়াজ্জিনের চাকরি করেন আর তোমার কোচিংয়ের সামনে মাদ্রাসায় ছাত্রদের পড়ান, ওখানেই ওনাকে পাবে। সেদিন মুয়াজ্জিন সাহেবকে আমি খুঁজে না পেলেও পরের দিন আসরের নামাজের পর তাকে খুঁজে পেয়ে সবকিছু জানাই। উনি আমাকে বলেন, রায়হান ভাই, আসলে এটা কি সমস্যা আমাকে বুঝতে হবে। আমি আপনাকে পানি পড়া দিচ্ছি, দেখুন আজ রাতে কিছু হয় কিনা। মুয়াজ্জিন সাহেবের পানি পড়া খেয়ে সেদিন রাতে আর কিছু হয়নি। এরপর আসিফের বাসায় আমি গ্রুপ স্টাডি করতে যাই। আমি খাতায় অঙ্ক করছিলাম, এমন সময় আসিফ রাগ করে আমার চেয়ারে লাথি মারে আর বলে, তুই মুয়াজ্জিন সাহেবের কাছে কেন গিয়েছিলি? কি সমস্যা আমাকে বলতিস? আমি আসিফের এই আচরণে অবাক হয়ে যাই। আমি যে মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েছিলাম সেটা তুই কিভাবে জানলি?
আসিফ কোনো উত্তর না দিলে আমি চেয়ার থেকে উঠে বাসায় চলে আসি। সেদিন আমি তোমাদের সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কানের কাছে ভেসে আসে সেই একই শব্দ, কাউকে নাকি বলা যাবে না। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন রাতে আমি পানি পড়া খেয়ে ডাইনিং রুমে আসতেই দেখি আমি পানির গ্লাস হাতে টেবিলের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে কেউ হতভম্ব হয়ে যাবে, কিন্তু আমি কেন যেন খুব প্রাউড ফিল করছিলাম। আমি দেখলাম আমার মতো দেখতে সেই লোকটা আমার সামনে পানি নিয়ে এসে কুর্নিশ করে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল যে এই পানি নাকি আমার। এবং সেদিন রাতে আমার এতটুকুও মনে ছিল না এরপর কি হয়েছিল। তবে যে সকালে মেঝেতে মাছ মাংসের পোটলা তোমরা দেখেছিলে, সেটা মনে হয় আমারই কাজ। এরপর আমি একদিন রাতের বেলা বাথরুমে গেলাম। কি দেখলাম জানো? তুমি বলো আম্মু। রাতের বেলা তুমি বাথরুমে গেলে, এরপর আয়নার দিকে তাকিয়ে যদি তুমি দেখো যে তুমি নিজেই নিজের দিকে নিজে তাকিয়ে হাসছো, তাহলে কেমন লাগবে? আমি আয়নায় একইভাবে হাসতে থাকলাম। আমি হাসতে দেখলাম নিজেকে। এরপর আমি নিজের চেহারায় হাত দিয়ে দেখলাম আমি আসলেই হাসছি কিনা, কিন্তু না, আমি হাসছিলাম না। কত কিছু দেখেছি, সহ্য করেছি আমি, কিন্তু তোমাদের বলতে গেলেই মনে থাকতো না। আমি আজ হুজুরের তাবিজ পড়েছি আর পানি পড়া নিয়েছি বলেই আমি হয়তো বলতে পারছি সবকিছু। এভাবে আস্তে আস্তে জানালা নক করা থেকে কাছে আসা, এরপর সেই শয়তান আমাকে পুরোপুরি কবজা করে নিচ্ছে আস্তে আস্তে। এই জন্যই আমার পড়া হচ্ছিল না। আসিফের সাথেও বেশ কিছুদিন দেখা নেই। একদিন এশার নামাজ পড়তে গিয়ে আমি দেখি আসিফও নামাজে এসেছে। নামাজ শেষে সে আমার কাছে ক্ষমা চায় আর আজকে গ্রুপ স্টাডি করতে আসবে বলে জানায়। আমি বাসায় আসার পরে আসিফ বাসায় আসে পড়ার জন্য। পড়ালেখা শেষ করে আমাকে একটা চকলেট খেতে দিয়ে চলে যায়। সেদিন আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম আর আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এরপর থেকে যা যা হয়েছে তোমরা জানো। এই দুর্বিষহ সমস্যার মাঝে একদিন সকালে দেখলাম আমার দাঁত কালো হয়ে গিয়েছে, মুখের ভেতর সহ কালো, আর খুব বেশি পরিমাণে বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে। মনে হচ্ছিল যেন আমি বেঁচে আছি, কিন্তু আমার মুখ মরে গেছে, মরে গিয়ে পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি এরপর থেকে রেগুলার মুয়াজ্জিন সাহেবের বাসায় যাই আর ওনার তদবির গ্রহণ করে পড়াশোনা করি। এভাবেই আমার জীবন চলছে। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে বাঁচাও। পরীক্ষা চলে এসেছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? আমাকে সাহায্য করো। এই বলে রায়হান ভাই ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলা শেষ করেন। লিসনার্স, চলুন পরের ঘটনাগুলো রেহানা আপুর ভাষায় শোনা যাক। বলছেন রেহানা আপু। রায়হানের মুখে এইসব কথা শুনে আমিও আম্মু অবাক হয়েছিলাম। তেমনি আমরা দুজনই আসিফ ভাইকে সন্দেহ করেছিলাম এই সমস্যাগুলোর জন্য। সেদিন সন্ধ্যার পর আমি আসিফ ভাইয়ের বাসায় গিয়ে ওনাকে ডেকে আনি। আসিফ ভাই বাসায় আসতেই আম্মু ওনাকে বলেন, কি খবর আসিফ, তোমরা এখন পড়ো না একসাথে? রায়হানের সাথে কি কিছু হয়েছে? রায়হান সারাদিন কেমন মন মরা হয়ে থাকে, জানো কিছু? আম্মুর কথা শুনে আসিফ মুচকি হেসে বলে, না তো আন্টি, কিছু হয়নি। পরীক্ষা চলে এসেছে, তাই একাই পড়ি বাসায় এখন। কোথায়, চলুন তো আন্টি, ওর রুমে গিয়ে দেখি। এরপর আমি আর আম্মু আর আসিফ তিনজন মিলে রায়হানের রুমে আসি। আমরা রায়হানের রুমে ঢুকতেই রায়হান লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে আর আসিফের সামনে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে তাকে অভ্যর্থনা জানায়। এই দৃশ্য দেখে আমি আর আম্মু রীতিমতো অবাক হয়ে যাই আর রায়হানের বলা একটা কথার সাথে মিলানোর চেষ্টা করি। রায়হান বলেছিল সে একদিন পানি পড়া খেতে উঠে নিজের মতো কাউকে দেখতে পেয়েছিল এবং যে তাকে কুর্নিশ করে আর পানি খেতে বলে এবং তাকে মালিক বলে সম্বোধন করে। আমাদের সন্দেহ যেন কংক্রিটের মতো শক্তিশালী হয়ে গিয়েছিল তখন। এরপর আমরা আসিফ ভাইকে বাসায় চলে যেতে বলি আর পরের দিন সকালে রায়হান ঘুম থেকে উঠলে আমরাও ওর মুখ থেকে বাজে গন্ধ পাই প্রচুর পরিমাণে। ওর মুখের ভেতরে আসলেই কালো হয়ে গিয়েছিল। সেদিন সকালে আম্মু আব্বু সবকিছু জানালে আব্বু প্রচন্ড রেগে যান আর বলেন, এই শয়তানকে নিয়ে কোথায় যাই? দেখো গিয়ে, পড়া পারে না, তাই পরীক্ষার আগে নাটক করছে। কম তো যন্ত্রণা দিল না? রাত দিন পরিশ্রম করে আমি খেটে মরি আর আমার নবাব সাহেব নাটক করেন। ওকে বলে দিও যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেলে যেন বাসায় মুখ না দেখায়, আমার বাসা যেন ছেড়ে দেয়। এসব বলে আব্বু বাজারে চলে যান। আব্বু কিছুতেই যেন বিলিভ করছিলেন না। আব্বু দোকানে চলে গেলে রায়হান বলে, আমরা মুয়াজ্জিন সাহেবকে ডেকে পাঠাই। মুয়াজ্জিন সাহেব বাসায় এসে রায়হানের রুমে গিয়ে কিছুক্ষণ বসেন। এরপর উনি রুম থেকে বের হয়ে এসে আমাদের যা বলেছিলেন তা কিছুটা এইরকম।
রায়হান ভাইয়ের ওপর কালো জাদু করা হয়েছে, কিভাবে করা হয়েছে জানি না, না জানলে সমস্যার সমাধান করা কঠিন। তবে যতটুকু আমি জেনেছি সেটা হচ্ছে, সেদিন যেই ভিক্ষুক রায়হান ভাইকে আয়না দিয়েছিল সেটা আসলে কালো জাদু করা আয়না ছিল। আয়নার ভেতর একটা জিন বন্দি ছিল, যাকে তার মালিক 10 বছর পর পর একবার করে কাজে লাগায়। সে এটা কেন করে আমি জানি না, কিন্তু সেই আয়না ভেঙে যাবার পর জিনটা মুক্ত হয়ে যায়, আর আয়নার কাঁচে লেগে রায়হানের হাত কেটে যায়, রক্ত বের হয়ে যায়, এবং যার মাধ্যমে এই জিনটি রায়হানের শরীরের সাথে মিলে যায়। এই কাজ করা কঠিন। তবে আপনারা কি জানেন কালো জাদুটা কে করেছে? আমরা মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করি কে করেছে। উনি বললেন রায়হান ভাইয়ের বন্ধু আসিফ। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে 2 2 4 মিলে গেল। আমরা আগেই আসিফ ভাইকে সন্দেহ করেছিলাম, আর মুয়াজ্জিন সাহেব সেটা নিশ্চিত করলেন। সবকিছু জেনেও আসিফ ভাইয়ের বিরুদ্ধে কাউকে কিছু বলতে বা কিছু করতে পারছিলাম না। আমরা এই সমস্যাগুলোর কোনো প্রমাণ হয় না সেই কারণেই। তবুও আমরা আসিফ ভাইয়ের বাসায় যাব এবং জানাবো বলে ঠিক করি, আর মুয়াজ্জিন সাহেবকে বলি এই সমস্যার সমাধান করতে। উনি আমাদের বলেন উনি আগামী শুক্রবার রাতের বেলা আসবেন এই সমস্যার সমাধান করতে। এই বলে পানি পড়া আর তেল পড়া দিয়ে উনি চলে যান। পানি পড়া রাত 12টার পর খাওয়া, আর তেল পড়া গায়ে লাগানোর নিয়ম বলা আমাদের হয়েছিল। সেদিন মুয়াজ্জিন সাহেব চলে গেলে আমি আর আম্মু মিলে আসিফ ভাইদের বাসায় সবকিছু জানালে আসিফ ভাইয়ের বাবা ওনাকে বেধড়ক মারধর করেন আর জিজ্ঞেস করেন এসব কেন করেছে আর কিভাবে করেছে। উত্তরে আসিফ ভাই নীরব থাকলে আসিফ ভাইয়ের আম্মু আমাদের বলেন, আপনারা এই কথা কাউকে বলবেন না দয়া করে, সমাজে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। আমরা এই সমস্যার সমাধান করে দেব। আপনারা আজ আসুন, আমরা দেখছি, আমরা আপনাদের জানাবো। আন্টির কথা শুনে আমিও আম্মু সেদিনের মতো বাসায় চলে আসি। এদিকে পরের শুক্রবার রাতের বেলা মুয়াজ্জিন সাহেব বাসায় এসে আসন করা সহ অন্যান্য সব কাজ করেন। এরপর উনি বলেন জাদুর প্রভাব কমে গেছে, আসিফ মনে হয় জাদু তুলে নিয়েছে, এখন আর সমস্যা হবে না। আমি নতুন পানি পড়া দিয়ে যাচ্ছি আর তাবিজ দিচ্ছি, এখানে এগুলো ব্যবহার করবেন। ওনার কথা শেষ হতেই কলিং বেল বেজে ওঠে, আর দরজা খুলে আমি দেখি আব্বু এসেছেন। শুক্রবার হবার ফলে উনি একটু জলদিই ফিরে এসেছিলেন। মুয়াজ্জিন সাহেবকে দেখে উনি জিজ্ঞেস করেন, আপনি? এরপর আব্বু কিছু বলার আগেই আম্মু আর মুয়াজ্জিন সাহেব আব্বুকে সবকিছু খুলে বলেন। এবার আব্বু রাগারাগি না করে সব মেনে নেন। আব্বু ভেবেছিলেন যাই হোক, ছেলে অভিনয় যদি করেও থাকে তাও মনের শান্তির জন্য আম্মু আর আমি হুজুর দেখিয়েছি। এখন রায়হানের সামনে তাহলে অভিনয় করার রাস্তাও আর নেই। মনে মনে আব্বু সব বিলিভ করেননি যে এটা আমরা পরে জেনেছিলাম, কিন্তু হুজুর সেদিন যাবার আগে এমন একটা কথা বলেন যা শুনে আমাদের আশা আর স্বপ্নের ওপর কালো মেঘের ছায়া ঘনিয়ে এসেছিল। হুজুর বলেছিলেন যে আগামী 41 দিন বাসা থেকে বের হতে পারবে না, বাইরের কেউ তার সাথে দেখাও করতে পারবে না। কিন্তু রায়হানের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল 1 মাস পরেই। এই কথাটা আমি ও আম্মু আব্বুকে তৎক্ষণাৎ জানাই। ভেবেছিলাম আস্তে ধীরে বলবো, কিন্তু আমাদের স্বপ্ন ভাঙলেও রায়হানের সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছিল এরপর। এই বলে রেহানা আপু দীর্ঘশ্বাস ত্যাগ করেন। কি লিসেনার্স, কি ভাবছেন ঘটনা শেষ? না, এখনই কোথাও যাবেন না। ঘটনার মেইন টুইস্ট এখানেই। শুনুন রেহানা আপুর ভাষায়। মুয়াজ্জিন সাহেবের করা চিকিৎসার 3 দিন পর আম্মু আব্বুকে জানান যে রায়হান পরীক্ষা দিতে পারবে না। এই কথা শুনে আব্বু রেগে গিয়ে আম্মুকে বলেন, কে এই হুজুর? ওর কথায় কেন রায়হান পরীক্ষা দিতে পারবে না? আম্মু বলেন, তুমি আমাদের মুয়াজ্জিন সাহেবকে চিনো না? কে এই হুজুর বললা যে? আম্মুর এই কথা শুনে আব্বু বলেন, কি বলছো? ওনাকে আমি সেদিনই প্রথম দেখেছি, উনি তো আমাদের মসজিদের মুয়াজ্জিন নন। এই কথা শুনে আমি আর আম্মু অবাক হয়ে যাই আর ভাবতে থাকি তাহলে এই লোক কে? রায়হান তাহলে সব কি বলল? এরপর আব্বু আমাদের এলাকার মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সব খুলে বললে উনি বলেন, না 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 না, রায়হান কখনোই আমাদের কাছে এসে ওর সমস্যার কথা বলেনি। ও তো কয়েক মাস হলো নামাজ পড়তে মসজিদেই আসে না, আর আমি নিজেই তো এগুলোর কাজ টুকটাক করে থাকি। আমার আব্বুর কাছ থেকে শিখেছিলাম ইসলাম সম্মত উপায়ে শয়তানের মোকাবেলা করা। এরপর আব্বু হুজুরকে বলেন বিষয়টা একটু দেখতে। হুজুর বলেন উনি আগামীকাল বাসায় আসবেন বাদ মাগরিব, আর তখন যেন আসিফ ভাইও আমাদের বাসায় থাকেন। এরপর আব্বু বাসায় এসে রায়হানকে সবকিছু জিজ্ঞেস করলে রায়হান আবার আগের মতো অন্য ভাষায় আব্বুকে নাম ধরে ডেকে বলে, মিরাজ, তোর এত বড় সাহস, তুই আমার কাছে জবাব চাস? এ কথা শুনে আব্বু ভেবেছিলেন বোধহয় আবার নাটক করছে। এইভাবে আব্বু রায়হানকে মারার জন্য হাতে স্যান্ডেল তুলে নিতেই রায়হানের চেহারা বদলে যায়, আর
আর ওর শরীরে খিঁচুনি উঠে যায় আর মুখ দিয়ে আবারও ফেনা বের হতে থাকে। রায়হানের খিঁচুনি চলাকালীন অবস্থাতেই সে বলেছিল সবাই নাকি মারা যাবে। এই কথা যখন রায়হান বলছিল তখন ওর মুখের ভেতরটা ছিল কালো আর দুর্গন্ধযুক্ত সব ফেনা বের হচ্ছিল মুখ দিয়ে। রায়হানের চোখের সাদা অংশটাও কালো কালো হয়ে যাচ্ছিল দেখে মনে হলো আমাদের। এরপর আব্বু বুঝতে পারলেন যে রায়হান আসলে অভিনয় করছে না। সেদিন রাত যেন আমাদের জীবনের সব থেকে বড় রাত ছিল। সারা রাত বাসার বাইরে সাপের মতো হিস হিস আওয়াজ আর দরজার জানালায় ঠক ঠক আওয়াজ বেজেই চলছিল ভোর পর্যন্ত। ভোরের পরে ফজরের নামাজ পড়তে আব্বু মসজিদে যান এবং সেখানে আসিফ ভাইয়ের আব্বুকে পেয়ে যান এবং সবকিছু খুলে বলেন আর আসিফ ভাইকে বাদ মাগরিব আমাদের বাসায় আসতে বলেন। সত্যি বলতে আসিফ ভাইও যেন কেমন হয়ে গিয়েছিল। উনি নাকি পড়তেন না, খেতেন না, সারাদিন ঘুমাতেন আর রাতে ভয়ে চিৎকার করে উঠতেন। যাই হোক, সেদিন সন্ধ্যার পর ইমাম সাহেব হুজুর আমাদের বাসায় আসেন আসিফ ভাইকে নিয়ে। ওনার আম্মু সেদিন আমাদের বাসায় এসেছিলেন। আমরা শুরুতে গতকাল রায়হানের খিঁচুনি ওঠা, মুখ দিয়ে গ্যাজলা বের হওয়া সবকিছু জানাই। সব শুনে হুজুর ওনাকে রায়হানের রুমে নিয়ে যেতে বলেন। রুমে গিয়ে হুজুর বিছানায় বসেন আর পাশে আসিফকে বসিয়ে রায়হানকে বসান। উনি আসিফ ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, বাবারে, তুমি পরিস্থিতির শিকার, তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমার ওপরও কালো ছায়াটা এসেছে। তোমারটা আমি দেখব, কিন্তু আগে আসল সমস্যাটা দেখি। হুজুরের মুখে এই কথা শুনে আমি, আম্মু, আব্বু সবাই অবাক হয়ে যাই। এই ভেবে যে এতদিন আমরা জানতাম সবকিছুর মূলে আসিফ ভাই, কিন্তু হুজুর বলছেন আসিফ ভাই পরিস্থিতির শিকার, উনি নির্দোষ। তাহলে আসল ঘটনাটা কি? আমরা হুজুরকে আসল ঘটনা কি জিজ্ঞেস করতেই উনি মুচকে হেসে বলেন, সবুর করুন একটু। এই বলে উনি রায়হানের হাতে কনিষ্ঠ আঙুল চেপে ধরেন। রায়হান, তুমি এই কাজ কেন করলা? রায়হান কিছুক্ষণ জবাই করা মুরগির মতো কাঁপতে থাকে আর হঠাৎ থেমে ভারী আওয়াজে বলতে লাগলো, আমি রায়হান না, কিন্তু রায়হান কেন এসব করছে আমি জানি। আমি বলবো, কিন্তু আমি ওকে নিয়েও যাব। এই কথা শুনে হুজুর রায়হানকে ওনার ব্যাগ থেকে একটা বাঁশের বেত বের করে পাড়ি দিলেন। এরপর রায়হানের ভেতর থাকা জিন যা বলেছিল তা কিছুটা এমন। রায়হান নিজের ওপর নিজেই কালো জাদু করেছে, কারণ পড়াশোনা আজ অব্দি যত রেজাল্ট ও বাসায় দেখিয়েছে সব ভুয়া। এসএসসি এইচএসসির মার্কশিট নাকি সে দোকান থেকে বানিয়ে এনে আমাদের দেখিয়েছিল। সে পড়াশোনা করতে চাইতো না। এদিকে আব্বু ইচ্ছা ছিল ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য যে ন্যূনতম রেজাল্ট প্রয়োজন সেটা নাকি ওর ছিল না। এদিকে পরীক্ষা দিতে গেলে আব্বু ওকে সাথে নিয়ে যাবে, তাই যদি সবাই জেনে যায় রায়হান মিথ্যা বলে আসছে কয়েক বছর ধরে, ও কি করবে? এই ভেবে কালো জাদুর আশ্রয় নেয় যেন পরীক্ষা দিতে না হয় আর পড়তে না হয়। আব্বুর পড়াশোনা চাপিয়ে দেওয়ার ফলে নাকি সে আজ এই অবস্থায় এসেছে, এতটা নিচে নেমেছে। সে ওই ভিক্ষুককে আসলেই বাজার করে দিয়েছিল, কিন্তু সেই ভিক্ষুক তাকে কোনো আয়নায় নাকি দেয় নাই। আর যেই হুজুর মুয়াজ্জিন বলে আছে উনি নাকি আসলে সেই কালো জাদু করেছিলেন, সেই আয়নাটা নাকি উনিই রায়হানকে দিয়েছিলেন। রায়হান আর হুজুর মিলে খুব সুন্দর একটা নাটক সাজিয়েছিল আসিফকে দিয়ে। তারা আসিফের ওপর কালো জাদু যেন আসিফ এলেই রায়হানের সমস্যা হয়, আসিফকে দিয়ে অস্বাভাবিক কথাবার্তা বলাতো তারা, এবং কালো জাদুর মাধ্যমে যেন সবটাই আসিফের দোষ বলে মনে হয়। প্রকৃত অর্থে আসিফ নির্দোষ। এই সব কিছুর কারণেই যেন রেজাল্টের সত্যতা কখনোই আমাদের সামনে না আসে, রায়হানের পড়ালেখা করতে না হয় সেজন্য। কিন্তু এই কালো জাদুর মাঝে নাকি নিজের একটা খেলা আছে। সে আসলে এই যে জিনকে পাঠিয়েছে তাকে 10 বছর পর পর আহ্বান করা হয়, তাকে কিছু একটা দেয়ার প্রতিজ্ঞা করতে হয় এবং কাজ হাসিল করার পরে 10 বছর পরে এই জিন একটা মানব শরীরে আবদার করেছিল কালো জাদুকরের কাছে, আর রায়হানের মাধ্যমে সেই সুযোগ পেয়ে যায়। জিনটা ইতোমধ্যেই রায়হানের শরীরের ভেতরে নাকি অনেক ক্ষতি করে ফেলেছে। এই সব কিছু জেনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। এমন ঘটনা কেউ আগে শুনেছে আর না কোনোদিন হয়েছে এরকম কিছু আমরা স্বপ্নেও কল্পনা করিনি। এরপর ইমাম সাহেব হুজুরকে বলেন, আমার কিছু করার নেই, এই জিন তার কাজ করে ফেলেছে, রায়হানের মৃত্যু নিশ্চিত। ওই কবিরাজকেও আর খুঁজে পাবেন না, কারণ এই শয়তান জিনের মাধ্যমে সে জেনে গেছে যে তার মুখোশ উন্মোচিত হয়েছে। সে কোনো মাদ্রাসার টিচারও নয়, সে একজন ধোঁকাবাজ। রায়হানের সরলতার সুযোগ নিয়ে সে ওকে বিপদে ফেলে ওর স্বার্থ হাসিল করেছে। এই জিন যদি রায়হানকে ছেড়ে না যায় তাহলে ও বাঁচবে না। রায়হান ওর পাপের শাস্তি পেয়েছে, ওর কলিজা পচে গেছে, তাই গতকাল রাতে ওর মুখ থেকে কালো গাছলা বেরিয়েছিল। হুজুরের কথা শুনতে শুনতে আমরা দেখলাম রায়হান বিছানায় পড়ে গেল। হুজুর বলেন যে রায়হানের ভেতর যে জিনটা সে নাকি নিজের কাজ শেষ করেছে।
এরপর হুজুর আসিফ ভাইকে দেখেন এবং বলেন, এই ছেলের সমস্যা এখন কেটে যাবে, ওকে আপনারা নিয়ে যান। এই বলে আসিফ ভাইকে তাবিজ আর পানি পড়া দিয়ে বাসায় পাঠিয়ে দেন। হুজুর নিজেও চলে যান। যাবার আগে আমাদেরও পানি পড়া আর তাবিজ দিয়ে যান উনি। হুজুর যাবার পর রায়হানের জ্ঞান ফিরলে রায়হান সবকিছু স্বীকার করে আর আমাদের কাছে ক্ষমা চায়। এরপর 3 মাস কেটে যায়। রায়হান ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। ডাক্তার দেখানো হয়েছে অনেক, কিন্তু ও আর বাঁচেনি। 3 মাস পর কোনো একদিন সে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তারিখটা আমি বলবো না, আমি চাই এই তারিখ আমার জীবনে আর না আসুক। এর কয়েক বছর পরে নাকি আসিফ ভাইও কেমন পাগল পাগল হয়ে গিয়েছিল। ক্ষুধা লাগলে খেত না, খাবার চাইতো না। বাজার বা দোকানে গেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো দোকানদারের দিকে, কিন্তু কিছু চাইতো না। আমরাও আমার ভাইয়ের করুণ স্মৃতি নিয়ে সেই বাসায় আর সেই শহরে থাকতে পারিনি। 2013 সালে আমরা সবাই অন্যত্র শিফট করি। ঘটনা তো শেষ সাবিত, কিন্তু আমি তোমার মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই। এই ঘটনাটি শুধু কোনো প্যারানর্মাল ঘটনা নয়, এটি একটি শিক্ষণীয় ঘটনাও বটে। অনেক মা বাবা তাদের ছেলে মেয়েদের জোর করেন পড়াশোনা করে নির্দিষ্ট কোনো সাবজেক্ট বা ইউনিভার্সিটি চুজ করার জন্য। কেউ চিন্তা করেন না যে তাদের উপর দিয়ে কি প্রেশার চায়। ওরাও মানুষ, ওদের কিছু হয়ে গেলে লাইফে আমাদের দেশের কি হবে। তাদের মধ্যে আমাদের একজন ভাই, তার কষ্টটা আমি বুঝি। এই ঘটনা যদি সকল মা বাবা শুনতে পেতেন, যদি একজনও শুনে থাকেন, তাহলে তার নিকট নিবেদন যে খুব বেশি প্রেশার দেবার আগে একবার সেই মানুষটিকে নিয়েও ভাববেন। আমার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাকে মাফ করেন ভুলের জন্য। এই বলে রেহানা আপু তার ঘটনা শেষ করেন। কেমন লাগলো আপনাদের সেটা বিচার আপনারাই করবেন। লেখার ও গোছানোর ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো সপ্তাহে নতুন কোনো এপিসোড, নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হবার ইচ্ছা পোষণ করছি। সবার সুস্থতা কামনা করে সাবিত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো এই ছিল সাবিতের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠিয়ে দিন। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা অবশ্যই অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। এই ঘটনাটি আজকে একটা অন্যরকম ঘটনা ছিল, যেখানে নিজের কালো জাদু করে নিজেই বিপদে পড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।